একটু ভাবুন তো, সমাজ আমাদের যা যা করতে বলেছে আমরা ঠিক সেটাই করেছি। একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার, নিয়মকানুন মেনে চলা। হ্যাঁ, একদম বইয়ের নিয়মে চলা আর কি। ঠিক তাই। কিন্তু দৌড় শেষে যখন ফিনিশ লাইনে পৌঁছানো যায়, তখন দেখা যায় সেখানে আসলে কোনো ফিনিশ লাইনই নেই। কোনো চাকরি নেই, মানে ভবিষ্যতের কোনো নিশ্চয়তাই নেই। আজকের দিনের গিগ ইকোনমির কর্মীদের কাছে এই হতাশাটা খুব পরিচিত মনে হতে পারে, কিন্তু ঠিক এই একই অনুভূতি ১৯৫৬ সালের ব্রিটেনে একটা গোটা প্রজন্মকে গ্রাস করেছিল। আর সেই হতাশা থেকে এমন একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল যা থিয়েটারের ইতিহাস চিরকালের জন্য বদলে দেয়। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু এসেছিল কিচেন সিঙ্ক ড্রামা বা সাধারণ রান্নাঘরের গল্পগুলোর হাত ধরে। হ্যাঁ, কারণ এর আগে তো ব্রিটেনের মঞ্চে কেবল উচ্চবিত্তদের ওই একদম সাজানো গোছানো ড্রয়িং রুমের গল্প দেখানো হতো। একদম। কিন্তু এই নূতন ধারার নাটকগুলো সাধারণ মানুষের ঘাম, ক্ষোভ আর টিকে থাকার লড়াইকে কোনো রকম রাগঢাক ছাড়াই সরাসরি মঞ্চে নিয়ে আসে। তো আজকের এই ডিপ ডাইভে আমাদের লক্ষ্য হল সেই ক্ষোভের উৎসটাই খুঁজে বের করা। আমরা জন অসবর্নের বিখ্যাত নাটক লুক ব্যাক ইন অ্যাঙ্গার আর তার অন্যান্য রচনার প্রেক্ষাপটে ওই অ্যাংরি ইয়াং ম্যান বা ক্ষুব্ধ তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বিশ্লেষণ করব। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বেশ কয়েকটা চমৎকার উৎসে সাহায্য নিচ্ছি। লিটচার্টস এবং সুপার সামারির চরিত্র ও প্রতীকের বিশ্লেষণ আছে। হ্যাঁ, সাথে আছে ডক্টর আসগার আলী আনসারির একটা গবেষণাপত্র আর এমএন টেসিমারের লেখা একটা মাস্টার্স থিসিস। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেওয়া ভালো মনে হয়। আচ্ছা, সেটা কি? এই উৎসগুলোতে আমরা বেশ কিছু মার্ক্সবাদী ক্ষোভ, ডানপন্থী বা বামপন্থী মতাদর্শ এবং শ্রেণী সংগ্রামের কথা পাব। তবে আমরা এখানে এগুলোকে কেবল সেই সময়ের চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক কেস স্টাডি হিসেবেই দেখছি। হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট। এগুলো কোনোভাবেই আমাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান নয়। আমাদের মূল উদ্দেশ্য হল সমাজ আর রাজনীতি কিভাবে মানুষের ব্যক্তিগত হতাশার জন্ম দেয় তার মেকানিজমটা বোঝা। তো এই মেকানিজমটা বুঝতে হবে আমাদের একটু ১৯৫৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। সেই সময়কার তরুণদের ভেতরে একটা মারাত্মক ক্ষমতাহীনতার অনুভূতি কাজ করছিল। মানে বিশ্বমঞ্চে তাদের অবস্থানের কথা বলছেন। ঠিক তাই। একদিকে সুয়েজ খাল সংকট, যেখানে ব্রিটেন প্রমাণ করল বিশ্বমঞ্চে তাদের আর আগের মতো কোনো ক্ষমতা নেই। অন্যদিকে হাঙ্গেরিয়ান বিপ্লবের ব্যর্থতা আর মাথার ওপর পারমাণবিক বোমার ভয়। তরুণ প্রজন্ম বুঝতে পারছিল যে পৃথিবীর ভাগ্য নির্ধারণে তাদের কোনো কণ্ঠস্বরই নেই, তারা কেবলই নীরব দর্শক। আর এই তরুণ প্রজন্মের একেবারে নিখুঁত প্রতিমূর্তি হল লুক ব্যাক ইন অ্যাঙ্গার নাটকের মূল চরিত্র, জিমি পোর্টার। জিমি একজন শ্রমিক শ্রেণীর তরুণ। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতার কোনো দাম এই সমাজে নেই। সে তার এক বন্ধু ক্লিফের সাথে মিলে একটা সাধারণ মিষ্টির দোকান চালায়। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? একজন গ্র্যাজুয়েট মিষ্টির দোকান চালাচ্ছে। হ্যাঁ, বিষয়টা অনেকটা এমন, কেউ খুব দামি একটা টিকিট কেটে কনসার্টে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখল কনসার্ট বাতিল, অথচ তাকে বাধ্য হয়ে ওই ভেন্যুতেই বসে থাকতে হচ্ছে। দারুণ একটা উপমা দিয়েছেন। জিমির শিক্ষাও তাকে ঠিক এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তার জন্য কোনো উপযুক্ত ভবিষ্যৎ রাখা নেই। এখানেই এমিন তেসিমারের থিসিসটি খুব চমৎকার একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেয়। তিনি ফ্রয়েড এবং ডোলার্ডের ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস বা হতাশা আগ্রাসন তত্ত্বের কথা টেনে এনেছেন। আচ্ছা, এই তত্ত্বটার মূল কথা কি? তত্ত্বটার মূল কথা হল মানুষের ক্ষোভ বা আগ্রাসী আচরণ কোনো শূন্যস্থান থেকে জন্ম নেয় না। যখন একজন মানুষ কোনো লক্ষ্য অর্জন করতে চায় কিন্তু বাইরের কোনো শক্তি বা পরিস্থিতি সেই পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন মস্তিষ্কে এক ধরনের নেতিবাচক শক্তির জন্ম হয়। মানে জিমি যদি তার বেকারত্ব বা সামাজিক বঞ্চনার জন্য সরাসরি রাষ্ট্রযন্ত্রকে আঘাত করতে পারত, তবে হয়তো সে সেটাই করত। ঠিক তাই। কিন্তু রাষ্ট্র তো একটা অদৃশ্য এবং বিশাল কাঠামো, তাই যখন মূল জায়গায় আঘাত করা যায় না, তখন মস্তিষ্ক সেই জমে থাকা শক্তিটাকে আগ্রাসন হিসেবে কাছের মানুষদের ওপর উগরে দেয়। ওহ, আচ্ছা। লিটারেচার বিশ্লেষণে একটা দারুণ পয়েন্ট আছে এই বিষয়ে। জিমির একটা বড় আক্ষেপ হল সাহসী কারণ বা ব্রেভ কজেসের অভাব। হ্যাঁ, স্পেনের গৃহযুদ্ধের বিষয়টা। একদম। জিমির বাবা স্পেনের গৃহযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেটা একটা আদর্শের লড়াই ছিল, কিন্তু জিমির প্রজন্মের কাছে লড়াই করার মতো মহৎ কিছুই আর অবশিষ্ট নেই।
তাদের জীবনটা কেবল একঘেয়েমি আর রবিবারের অলস দুপুরের মধ্যে আটকে গেছে। আর জিমির বাবার মৃত্যুটা কিন্তু জিমির ভেতরে একটা স্থায়ী ট্রমার জন্ম দিয়েছিল। হ্যাঁ, কারণ 10 বছর বয়সে জিমি দেখেছিল আদর্শের জন্য লড়াই করলেও সাধারণ মানুষকে কতটা অসহায়ভাবে মরতে হয়। শৈশবের সেই ট্রমা আর বর্তমানের নিষ্ক্রিয় সমাজ, এই দুয়ের সংঘর্ষই জিমির ভেতরে ক্ষোভের আগ্নেয়গিরি তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ক্ষোভের শিকার কিন্তু সমাজ বা রাষ্ট্র হচ্ছে না। দাঁড়ান, আমার ঠিক এখানেই একটা বড় খটকা লাগছে। কিরকম? আমরা তো জিমির ক্ষোভের শিকার হিসেবে সবচেয়ে বেশি দেখি তার স্ত্রী অ্যালিসনকে। অ্যালিসন এক অভিজাত উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে, যার বাবা ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। হ্যাঁ, অ্যালিসন খুবই শান্ত এবং নিষ্ক্রিয় একটা চরিত্র। তো আমার প্রশ্ন হল, জিমি কি সত্যিই অ্যালিসনের ওপর রেগে আছে, নাকি অ্যালিসন কেবল একটা ঢাল? এই পুরো আলোচনা শুনে তো মনে হচ্ছে জিমি আসলে রাষ্ট্রব্যবস্থা আর উচ্চবিত্ত শ্রেণীর ওপর তার জমে থাকার রাগটা নিজের স্ত্রীর ওপর মেটাচ্ছে। মনস্তত্ত্বের ভাষায় আপনার এই ধারণার একটা গালভরা নাম আছে। এটাকে বলে ডিসপ্লেসড অ্যাগ্রেশন বা স্থানান্তরিত ক্ষোভ। আচ্ছা। একটু আগেই আমরা বলছিলাম যে মানুষ যখন মূল কারণকে আঘাত করতে পারে না, তখন সে বিকল্প খোঁজে। জিমি সরাসরি এস্টাবলিশমেন্ট বা উচ্চবিত্ত শ্রেণীকে ধ্বংস করতে পারবে না। কিন্তু অ্যালিসন তো সেই এস্টাবলিশমেন্টেরই একজন প্রতিনিধি, তাই না? সে জিমির চোখের সামনেই থাকে। ঠিক ধরেছেন। জিমি অ্যালিসনের নিষ্ক্রিয়তা, যেটাকে সে প্যাসিভিটি বলে, তাকে প্রচণ্ড ঘৃণা করে। কারণ এই প্যাসিভিটি জিমিকে বারবার মনে করিয়ে দেয় যে অ্যালিসনের শ্রেণী কখনোই সাধারণ মানুষের বেঁচে থাকা সংগ্রামটা বুঝতে পারবে না। জিমি তো অ্যালিসনকে মানসিকভাবে রীতিমতো নির্যাতন করে। জিমি একবার এমন কথাও বলে যে অ্যালিসনের যদি একটা বাচ্চা মারা যায়, তবেই সে হয়তো সত্যিকারের কষ্ট কি তা বুঝতে পারবে। কথাটা শুনতে মারাত্মক নিষ্ঠুর। আসলেই তাই। কিন্তু জিমির দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় সে আসলে মরিয়া হয়ে খুঁজছে একটুখানি মানসিক প্রতিক্রিয়া। সে চায় অ্যালিসনও তার মতো করে পৃথিবীর কষ্টটা অনুভব করুক, অন্তত একটু উদ্যম বা অ্যান্থুজিয়াজম দেখাক। ডক্টর আনসাবির গবেষণাপত্রে এই বিষয়টার দারুণ একটা মেকানিজম ব্যাখ্যা করা হয়েছে। জিমি যখন আক্রমণ করে, অ্যালিসন তখন নীরব থাকে। আর এই নীরবতাকে জিমি মনে করে উচ্চবিত্তের ভণ্ডামি এবং অবজ্ঞা। হ্যাঁ, কিন্তু ডক্টর আনসারি দেখাচ্ছেন যে অ্যালিসনের এই নীরবতা আসলে তার নিজস্ব একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার উপায়। যখন কেউ ক্রমাগত মানসিক আঘাতের শিকার হয়, তখন তার মস্তিষ্ক একটা দেওয়াল তুলে দেয়। মানে অ্যালিসন মনে করে সে যদি কোনো প্রতিক্রিয়া না দেখায়, তবে জিমি হয়তো একসময় আগ্রহ হারিয়ে থেমে যাবে। একদম তাই। কিন্তু উল্টো এই নীরবতাই জিমির ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। এই যে অ্যালিসনের নিশ্চুপ থাকা, এটা কিন্তু শুধু তার কথা না বলার মধ্যে সীমাবদ্ধ নেই, তার দৈনন্দিন কাজের মধ্যেও এটা ফুটে ওঠে। আমরা প্রতীকগুলোর কথা বলতে পারি এখানে। হ্যাঁ, এবার চলুন উৎসগুলোতে উল্লেখিত অসাধারণ কিছু প্রতীকের দিকে তাকাই। সুপার সামারি এবং আনসারির বিশ্লেষণে এই প্রতীকগুলোর খুব গভীর অর্থ তুলে ধরা হয়েছে। শুরুতেই আসে ইস্ত্রি করার কথা। নাটকের প্রথম থেকেই আমরা দেখি অ্যালিসন ক্রমাগত কাপড় ইস্ত্রি করে যাচ্ছে। সপ্তাহান্তের পর সপ্তাহান্ত কেবল ইস্ত্রি করা। এই একঘেয়ে কাজটা আসলে কিসের ইঙ্গিত দেয়? সাধারণ চোখে এটা একটা ঘরোয়া কাজ, কিন্তু আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, ইস্ত্রি করা হল সেই সময়ের সমাজের একঘেয়েমি আর নারীদের সীমায়িত ভূমিকার একটা চূড়ান্ত প্রতীক। আচ্ছা। এতে কোনো উত্তেজনা নেই, কোনো অগ্রগতি নেই। কাপড় কুঁচকে যায়, সেটাকে সোজা করা হয়, আবার কুঁচকে যায়। এর চেয়েও গভীর একটা অর্থ তৈরি হয় নাটকের পরের অংশে, যখন অ্যালিসনের বন্ধু হেলেনা আসে। হ্যাঁ, অ্যালিসন চলে যাওয়ার পর যখন তার উচ্চবিত্ত বন্ধু হেলেনা জিমির জীবনে আসে, সেও কিন্তু অবিকল ওই একই কাজ করতে শুরু করে, সেই কাপড় ইস্ত্রি করা। তার মানে জিমির জীবনে নারীর পরিবর্তন হলেও বা বৃহত্তর অর্থে সরকার বা ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিক শ্রেণীর ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় না। ওই একই একঘেয়ে শোষণের চক্র চলতেই থাকে। একদম নিখুঁতভাবে ধরেছেন। চক্রটা ভাঙার কোনো উপায় জিমির জানা নেই। এরপর আর একটা দারুণ প্রতীক আসে, রবিবারের খবরের কাগজ। জিমি আর ক্লেফ সবসময় রবিবারের খবরের কাগজের বিশাল স্তূপ নিয়ে বসে থাকে। জিমি এই কাগজগুলো পড়ে সমাজের নানা বিষয় নিয়ে বড় বড় মতামত দেয়। জিমির এই খবরের কাগজ পড়াটা একদিকে তার বুদ্ধিমত্তার পরিচয় তো দেয়ই, কিন্তু একই সাথে এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই শিক্ষা তার জীবনে কতটা অর্থহীন।
হ্যাঁ, সে উচ্চবিত্তদের মতো পাইপ খায় আর খবরের কাগজ পড়ে, তাদের অনুকরণ করে। কিন্তু সে খুব ভালো করেই জানে এই সমাজ তাকে কখনো সেই মর্যাদা বা ক্ষমতা দেবে না। আর সেই বঞ্চনার আরেকটা বড় প্রতীক হল গির্জার ঘণ্টা। জিমি এই ঘণ্টা শব্দ প্রচণ্ড ঘৃণা করে। কেন? কারণ জিমির কাছে গির্জা হলো সেই উচ্চবিত্তের তৈরি করা সম্মানজনক সমাজের প্রতিনিধি, যারা সাধারণ মানুষের আসল আবেগ বা কষ্টের কোনো তোয়াক্কা না করে কেবল কিছু নৈতিকতার নিয়ম চাপিয়ে দেয়। মানে গির্জার ঘণ্টা যখন বাজে, সেটা জিমিকে বারবার মনে করিয়ে দেয় যে সমাজ কিভাবে একটা অদৃশ্য নিয়মের শৃঙ্খলে তাকে কোণঠাসা করে রেখেছে। একদম তাই। এই শব্দের কথা যখন উঠলই, তখন জিমি ট্রাম্পেট বাজানোর কথা না বললেই নয়। জিমি যখনই চরম হতাশ হয় বা রেগে যায়, সে অন্য ঘরে গিয়ে জ্যাজ ট্রাম্পেট বাজাতে শুরু করে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে জিমির এই ট্রাম্পেট বাজানো অনেকটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ক্যাপস লক অন করে কোনো রাগের স্ট্যাটাস লেখার মতো। যখন কেউ শোনে না, তখন সে চায় বিকট শব্দ করে হলেও তার কণ্ঠস্বর কেউ না কেউ শুনুক। সোশ্যাল মিডিয়ার ক্যাপস লকের এই উপমাটা সত্যিই চমৎকার। আর এই বিকট শব্দ আশেপাশের কাউকে শান্তিতে থাকতে দেয় না। ট্রাম্পেটের শব্দ আসলে জিমির বাক স্বাধীনতার প্রতীক। যখন সে যুক্তির মাধ্যমে বা কথার মাধ্যমে অ্যালিসন বা অন্যদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়, তখন সে এই শব্দের মাধ্যমে তার উপস্থিতি জানান দেয়। একটা মানসিক আধিপত্য বিস্তারের চেষ্টা আর কি। হ্যাঁ, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটা হচ্ছে অন্যদের উপর মানসিক আধিপত্য বিস্তারের হাতিয়ার। এটা এমন একটা শব্দ যা কেউই চাইলেও এড়াতে পারবে না। জিমি যেন সবাইকে বাধ্য করে তার ভেতরের ক্ষোভের তীব্রতাটা নিজ কানে শোনার জন্য। এত সব মানসিক চাপ, ক্লাস ওয়ারফেয়ার আর ক্ষোভের মধ্যে এই দম্পতির বাঁচার উপায় কি? এখানেই আসে নাটকের অন্যতম সুন্দর কিন্তু করুণ একটি দিক, ভল্লুক এবং কাঠবিড়ালির খেলা। জিমি এবং অ্যালিসন মাঝে মাঝে এই অদ্ভুত খেলাটা খেলে। জিমি হল একাকী, রাগী আর ভুল বোঝা ভল্লুক, আর অ্যালিসন হল একটা ভীতু ছোট কাঠবেড়ালি। কিন্তু আমার প্রশ্ন হল, কেন তারা হঠাৎ করে মানুষ থেকে পশু সাজতে চায়? কারণ পশুদের কোনো সোশ্যাল ক্লাস বা সামাজিক শ্রেণী নেই। তাদের কোনো অতীত নেই, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মূল্যহীন ডিগ্রি নেই, চাকরি হারানোর ভয় নেই, কিংবা সুয়েজ খালের মতো রাজনৈতিক হতাশা নেই। একদম। মানুষ হিসাবে যখন শ্রেণী সংগ্রাম আর হতাশা তাদের দাম্পত্য সম্পর্ককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন পশু সেজে তারা আক্ষরিক অর্থে বাস্তব পৃথিবী থেকে পালাতে চায়। মানে এটা আসলে সমাজ থেকে বাঁচার একটা আড়াল, একটা প্রিস্টহোল্ড বা লুকানোর জায়গা। হ্যাঁ, ঠিক তাই। বাস্তব পৃথিবীর যে সামাজিক ব্যবধান তাদের আলাদা করে রেখেছে, এই খেলার জগতে সেই ব্যবধান থাকে না। এখানে তারা কেবল সাধারণ ভালোবাসা খুঁজে পায়, যেখানে একে অপরের প্রতি শুধু মায়া আর নির্ভরতা থাকে। কিন্তু এমিন তেসিমারের গবেষণায় এই খেলার পেছনের ট্র্যাজেডিটাও খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এটা কোনো স্থায়ী সমাধান নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার একটা সাময়িক চেষ্টা মাত্র। জিমি তো আসলে সমাজ পরিবর্তনের কোনো বাস্তব সমাধান দিতে পারে না। সে শুধু তার অসন্তোষ প্রকাশ করতে পারে। নাটকের শেষে যখন অ্যালিসন তার সন্তান হারায় এবং তার নিজের ভেতরের সব অহংকার ভেঙে পড়ে, কেবল তখনই সে জিমির সমকক্ষ হয়। সে জিমির মতো সত্যিকারের কষ্ট অনুভব করতে শেখে। আর ঠিক তখনই তারা আবার ওই ভল্লুক আর কাঠবিড়ালির খেলায় ফিরে গিয়ে নিজেদের সান্ত্বনা দেয়। আচ্ছা, আমরা এতক্ষণ ১৯৫৬ সালের এক ক্ষুব্ধ তরুণের কথা বললাম, কিন্তু এই তরুণরা যখন বয়স পেরিয়ে মধ্যবয়সে পৌঁছায়, তখন তাদের ক্ষোভের কি পরিণতি হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন অসবর্নের আরেকটি বিখ্যাত নাটক ইনঅ্যাডমিসিবল এভিডেন্সের দিকে তাকালে আমরা এর উত্তর পাই। জিমি পোর্টার যদি বৃদ্ধ হতো, তবে সে কেমন হতো? বিল মেইটল্যান্ড হল ঠিক সেই চরিত্র। হ্যাঁ, একজন মধ্যবয়স্ক আইনজীবী যে বুঝতে পারছে তার চারপাশের সবকিছু, তার ক্যারিয়ার, তার সম্পর্ক চোখের সামনে ভেঙে পড়ছে। তো বিল মেইটল্যান্ডের এই পতনের পেছনের মনস্তত্ত্বতে কি? বিল মেইটল্যান্ডের চরিত্রটিকে বুঝতে হলে আমাদের সিগমান্ড ফ্রয়েডের একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক তত্ত্বের সাহায্য নিতে হবে। ফ্রয়েড মানুষের প্রবৃত্তিকে দুটি ভাগে ভাগ করেছিলেন। আচ্ছা। একটা হলো ইরোস বা জীবন প্রবৃত্তি, যা আমাদের বাঁচতে শেখায়, আর অন্যটা হলো থ্যানাটোস বা মৃত্যু প্রবৃত্তি, যা আমাদের ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। জিমির ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার ক্ষোভটা ছিল বাইরের পৃথিবীর ওপর। কিন্তু বিল মেইটল্যান্ডের ক্ষেত্রে তার ক্ষোভ এখন আর বাইরের দিকে নেই,
তা সম্পূর্ণভাবে নিজের দিকে ঘুরে গেছে। একদম। কারণ বেল বুঝতে পেরেছে যে বাইরের পৃথিবীতে তার ক্ষোভ আর কোনো পরিবর্তন আনতে পারবে না। কেউ আর তার কথা শোনে না। জিমির অন্তত ক্লিফ বা অ্যালিসন ছিল, যারা তার ট্রাম্পেটের শব্দ শুনত, কিন্তু বেল সম্পূর্ণ একা। ঠিক। হতাশা আগ্রাসন তত্ত্ব অনুযায়ী যখন আগ্রাসন বাইরে প্রকাশ করার কোনো পথ থাকে না এবং মানুষ বুঝতে পারে সে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তখন সেই থানাটস বা মৃত্যু প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে। ক্ষোভ তখন আত্মঘাতী হয়ে যায়। হ্যাঁ, বেল দুঃস্বপ্ন দেখে, মদ এবং ওষুধের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। নিজের একাকিত্ব এবং অক্ষমতা তাকে নিজের উপরই বীতশ্রদ্ধ করে তোলে। বিল মেইটল্যান্ড হল সেই অ্যাংরি ইয়ং ম্যান প্রজন্মের পরিণত কিন্তু ধ্বংসপ্রায় রূপ। আজকের এই ডিপ ডাইভে আমরা দেখতে পেলাম যে কিভাবে একটি নির্দিষ্ট প্রজন্মের হতাশা শুধু রাস্তায়, পত্রিকায় বা রাজনীতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা নিঃশব্দে আমাদের ড্রয়িং রুম, আমাদের রান্নাঘর এবং আমাদের বিছানা পর্যন্ত পৌঁছে যায়। সমাজের বিশাল কাঠামোগত ত্রুটিগুলো কিভাবে মানুষের সবচেয়ে ব্যক্তিগত সম্পর্কগুলোকে বিষাক্ত করে তোলে, জিমি পোর্টার তার একটা জীবন্ত প্রমাণ। জন অসবর্নের রচনার সবচেয়ে বড় সার্থকতা এখানেই। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মানুষের ব্যক্তিগত আবেগ এবং রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপট আলাদা কোনো দ্বীপ নয়। সমাজের হতাশাগুলোই ব্যক্তির ভেতরে প্রবেশ করে ক্ষোভের জন্ম দেয়। আর সেই ক্ষোভ যদি সঠিক পথে কোনো সাহসী কারণের দিকে পরিচালিত না হয়, তবে তা কেবল চারপাশের মানুষকেই নয়, নিজেকেও ভেতর থেকে ধ্বংস করে দেয়। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি নতুন এবং চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম ১৯৫০-এর দশকে জিমির হাতে অন্তত একটা ট্রাম্পেট ছিল তার ক্ষোভ জানান দেওয়ার জন্য। হ্যাঁ, অন্তত শব্দ করে হলেও সে প্রতিবাদ করতে পারত। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজকের যুগে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যাশাকে প্রতিদিন আকাশচুম্বী করে তুলছে, কিন্তু সেই অনুযায়ী বাস্তবতা বদলাচ্ছে না। তাহলে কি আমরা অজান্তেই আমাদের চারপাশে হাজার হাজার নতুন, নিঃসঙ্গ এবং শব্দহীন জিমি পোর্টার তৈরি করছি? যাদের ক্ষোভ প্রকাশের জন্য কোনো ট্রাম্পেট নেই, কেবল একটা নিস্তব্ধ স্ক্রিন আছে। সমাজ কি এই নতুন প্রজন্মের বোবা ক্ষোভ সামলাতে প্রস্তুত? এই প্রশ্নটা রইল মানুষের ভাবনার জন্য। আজকের এই ডিপ ড্রাইভে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।